সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন মেহরাব হোসেন অপি। সবাই চেনেন, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। স্বাগত জানাচ্ছি মেহরাব হোসেন অপি। ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহরাব হোসেন অপির সাথে কথা বলবো, তার আগে দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরগুলো আপনাকে জানাবো। যে কালকে থেকে কিন্তু বাংলাদেশ ভারত টেস্ট শুরু হচ্ছে চেন্নাইয়ে, 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট, এবং এই টেস্ট সহ অন্যান্য কি খবর আছে আমরা একটু এক নজরে দেখে নিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আমাদের সঙ্গে আছেন মেহরাব হোসেন অপি, আগেই পরিচয় করিয়ে দিয়েছি, এবং কথা বলবো ক্রিকেট নিয়ে, বুঝতেই পারছেন, এবং সেটার বড় অংশ জুড়ে থাকবে কাল থেকে শুরু হতে যাওয়া ভারত বাংলাদেশ সিরিজ। আরেকটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সেই চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ কতটা প্রস্তুত, সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আপনারাও চাইলে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে প্রশ্ন অথবা মতামত যে কোনো কিছু জানাতে পারবেন ফোন করে। মেহরাব হোসেন অপির কাছে জানতে চাই যে আমরা কালকে থেকে টেস্ট সিরিজ শুরু, এই সিরিজটা যদি 1 মাস আগে হতো তাহলে হয়তোবা খুব বেশি আলোচনায় আসতো না, বাংলাদেশের চেয়ে ভারতকেই ফেভারিট এক পেশে সব কিছু বলে দেওয়া যেত। কিন্তু 1 মাস আগের পাকিস্তান সিরিজের কারণে প্রত্যাশাটা একটু বেড়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ সেই প্রত্যাশার চ্যালেঞ্জটা নিতে পারবে? প্রথমত আমার কাছে মনে হয় যে প্রত্যাশার জায়গা থেকে বাংলাদেশ একটি জিনিস নিতে পারে, সেটা হচ্ছে কনফিডেন্সটা। পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্টে জয়লাভ, সেখান থেকে কনফিডেন্সটা নিয়ে এই ম্যাচটা শুরু করতে পারে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে ধরনের আমরা ম্যাচ খেলেছি, সে ধরনের ম্যাচই এরকম হবে ভারতের বিপক্ষে, আমি সেটা বলবো না। ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল গেম। ডিফারেন্ট বল গেম আমি এই কারণেই বলছি, পাকিস্তানের সাথে যে টেস্ট ম্যাচ দুটি হয়েছে সেখানে কিন্তু রেড কোকাবুরা বলে কিন্তু খেলাটি হয়েছে। পক্ষান্তরে এই টেস্ট ম্যাচে কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ দল যখন খেলতে নামবে, বল কিন্তু এসজি বলে খেলা হবে। তো বলের ফ্যাক্টরটাও আমার কাছে মনে হয় যে বিরাট বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে এই টেস্ট ম্যাচে। তো পাকিস্তানের বিপক্ষে সেই কনফিডেন্স নিয়ে বাংলাদেশ মাঠে নামবে, সেটার জন্য বাংলাদেশ প্রস্তুত। কিন্তু এটাও মনে রাখতে হবে, শক্তির মাত্রার দিক থেকে কিন্তু পাকিস্তানের থেকেও ভারত অনেক গুণ কিন্তু এগিয়ে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখেই বাংলাদেশ নামবে। অবশ্যই বাংলাদেশ জেতার জন্যই মাঠে নামবে, কিন্তু আমাদের স্বস্তির জায়গা একটাই, আমাদের পেস বোলাররা ভালো একটা শেপে আছে, এবং কনফিডেন্সটা যেটা আমরা পাকিস্তানের সাথে 2টি ম্যাচে জয়লাভ করেছি, সেই কনফিডেন্সটা হয়তো কাজে লাগাতে পারবে বাংলাদেশ এই ম্যাচ। যেটা বলছিলেন যে পেস বোলার, সেটাই আমি আসবো। কিন্তু এই উইকেটে আমরা দেখছি যে বেশিরভাগই কিন্তু স্পিন নির্ভর বলা হচ্ছে, যে চেন্নাইয়ে ইন্ডিয়া 3টা স্পিনার খেলাবে। সেই ক্ষেত্রে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কি একটু ডিফিকাল্ট হবে? যদিও বাংলাদেশের স্পিনার আছে, তাইজুল, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান, 3 জন আছেন। যদি আপনি লাইন আপটা দেখেন, ভারতের টিমের লাইন আপটা, তাদের 16 জনের দল স্কোয়াডে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে 3 জন পেস বোলার এবং স্পিনারের সংখ্যা কিন্তু 3টি। তো সেখানে জেনুইন স্পিনার আছে, রবীন্দ্র জাদেজা আছেন, আশ্বিন আছেন এবং কুলদীপ যাদব আছেন, সাথে আকসার প্যাটেল কিন্তু আছেন। তো 4টি স্পিনার নিয়ে যেহেতু তাদের স্কোয়াডটা সাজানো, একটু ধরে নেওয়া যেতে পারে যে না, স্পিন ট্র্যাক হতে যাচ্ছে চেন্নাইতে। তো পক্ষান্তরে আমার কাছে মনে হয় যে তাদের ভ্যারাইটি আছে। অফকোর্স চায়নাম্যান আছেন এবং লেফট আর্ম স্পিনার 2 জন আছেন, অফ স্পিনার 1 জন আছেন। তো সেদিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয় তার স্পিন নির্ভর হয়েই বাংলাদেশ দলের বিপক্ষে টিম নিয়ে মাঠে খেলতে নামবে। মানে সেটা কি বাংলাদেশের জন্য ডিফিকাল্টিজ বাড়াবে নাকি না? কারণ আমরা পাকিস্তানে দেখেছি যে পাকিস্তান একটা ভুল করেছিল, প্রথম টেস্টে কোনো স্পিনার নেয়নি, পুরোপুরি পেস নির্ভর ছিল। পরের টেস্টেও পেসটাই আসলে বেশি ছিল, হয়তো স্পিনার ছিল। বাংলাদেশের জন্য পেস খেলাটা হয়তো বা এতটা কঠিন হয়নি, কিন্তু স্পিন খেলাটা কি কঠিন হবে কিনা? চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে, এমন না যে খুব কঠিন, সেটা আমি বলবো না। কিন্তু তাদের স্পিনার যে ধরনের স্পিনার তাদের দলে আছে, ভারতীয় দলে, আমার কাছে মনে হয় যে অত্যন্ত ভালো স্পিনার, এবং সমীয় জাগানোর মতো বোলিংয়ে তারা করেন, এবং তাদের রেকর্ডগুলোও খুব ভালো। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানদের যতটুকু মনোনিবেশ আমরা দিয়ে খেলি, তার থেকে আরেকটু বেশি মনোনিবেশ যদি আমরা রাখতে পারি ধরে, এবং বেশিক্ষণ ধৈর্য নিয়ে যদি ব্যাট করতে পারি, তাহলে মনে হয় যে স্পিনের বিপক্ষে আমাদের ভালো ব্যাট করা সম্ভব। মানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কি স্পিনে সাবলীল কিংবা সহজ, নাকি পেসারে মানে বিরুদ্ধে কোনটা আপনি এগিয়ে? টেস্ট ক্রিকেটে দেখুন, টেস্ট ক্রিকেটে আমার কাছে মনে হয় যে পেস বোলারদের হ্যান্ডেল করাটা ইজি স্পিনারদের থেকে, এবং আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান যারা আছেন, আমার কাছে মনে হয় যে যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে, স্পিন হ্যান্ডেল করার মতো সেই শক্তিটা আমাদের আছে, বিশেষ করে আপনার মিডল অর্ডার ব্যাটসম্যানে। তো মিডল অর্ডার ব্যাটসম্যানরা যদি আমার কাছে মনে হয় যে দায়িত্ব নিয়ে যদি খেলতে পারেন, অবশ্যই আমরা স্পিনে ভালো হ্যান্ডেল করতে পারবো। কিন্তু তার আগে টপ অর্ডারের থেকে যদি আমরা পেস বোলিংটা যদি উইদাউট এনি উইকেট যদি আমরা যদি প্রথম ঘন্টাটা পার করে দিতে পারি, আমার কাছে মনে হয় যে খেলাটা
মিডল অর্ডারে যা থাকবেন তাদের জন্য স্পিন খেলাটা আরও বেশি ইজি হয়ে যাবে। তার মানে আপনি শুরুর ব্যাটার, টপ অর্ডারের ব্যাটার, ওপেনিং যারা ইটস ভেরি ইম্পর্টেন্ট টেস্ট ক্রিকেট। আমার কাছে মনে হয় যে প্রথম 1 ঘন্টা যদি আমরা উইকেট না হারাই সেদিক থেকে আমাদের একটা বাড়তি একটা প্লাস পয়েন্ট থাকবে। চাপটা গিয়ে কিন্তু তখন স্পিনারদের উপরে পড়বে, এবং স্পিনারদের হ্যান্ডেল করার মতো আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারে যে ধরনের টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান দরকার স্পিন হ্যান্ডেল করার জন্য, সেটা কিন্তু আমাদের কিন্তু ক্যাম্পে আছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে টপ অর্ডারের ব্যাটসম্যানদের থেকে যদি 1 ঘন্টা আমরা যদি উইদাউট এনি লস যদি খেলতে পারি, আমার কাছে মনে হয় যে অনেকটা খেলাটা সহজ হয়ে যাবে। আমরা আপনার কাছে ফিরবো, তার আগে একটু মিরপুর স্টেডিয়ামে ঘুরে আসতে চাই। আমরা ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে কথা বলছি, ঠিক একই সময় কিন্তু আগামী মাসের নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা হচ্ছে। সেখানে কথা বলছেন হাবিবুল বাশার, উইমেন্স উইংয়ের অপারেশনস প্রধান। তার আমরা একটু সরাসরি চলে যেতে চাই মিরপুর স্টেডিয়ামে। আমরা অপেক্ষায় রয়েছি। আমরা সংবাদ সম্মেলনে আর একটু পরেই যাওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আবারও মেহরাব হোসেন অপির কাছে যেতে চাই বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে। ভারতের সাথে বাংলাদেশের হিস্ট্রি যদি বলেন খুব বেশি ভালো না, অন্তত টেস্টে। আবার ওয়ানডে টি-20 একটা অন্যরকম একটা আবহ তৈরি হয়, একটা খুব প্রতিদ্বন্দ্বিতার মতো আবহ তৈরি হয়, কিন্তু টেস্টে বাংলাদেশ কখনোই সেটা পারেনি। এবার কি মনে হয় আপনার কাছে? আমি আশাবাদী, এই দলটাকে নিয়ে বেশি আশাবাদী, কারণ সম্প্রতি সময় তারা ভালো ক্রিকেট খেলছে, এবং লাস্ট 1 মাস আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ক্রিকেটে স্পেশালি খুব ভালো একটি সময় কেটেছে, এবং ক্রিকেটারও দারুণ ছন্দে আছেন। এবং ফিটনেসের দিক থেকে আমার কাছে মনে হয় যে এই গরমের ভিতরে তারা যে 5 দিন যে তারা টেস্ট ম্যাচ খেলে যাচ্ছেন, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজের অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয় যে মাঠে অসাধারণ ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই ধরনের অ্যাক্টিভিটিস এবং এনার্জেটিক আমরা যদি থাকতে পারি মাঠে, আমার কাছে মনে হয় যে এই টেস্ট ম্যাচেও ভালো কিছু করা সম্ভব আমার মনে হয়। পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে আর কি ডিফারেন্স? শক্তিতে তো ইন্ডিয়াকে এগিয়ে রাখলেন, সেটা একটা বললেন। কন্ডিশন যদি বলি, পিচ যদি বলি, বাংলাদেশের অবশক্তি যদি বলি, কোনো জায়গায় আর কি পরিবর্তন এসেছে? বাংলাদেশের যেটা পরিবর্তন এসেছে আমার কাছে যেটা মনে হয়, খেলোয়াড়দের মানসিকতা, এবং টেস্ট ম্যাচ 5 দিন ধরে খেলাটা, এটাও কিন্তু বিরাট বড় একটা মানসিক শক্তির ব্যাপার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে, এবং তারা ভালো কিছু করতেও পারছে। তো ক্রেডিট গোস টু নো ডাউট, যেটা টিম ম্যানেজমেন্ট তাদেরকে ভালোভাবে হ্যান্ডেল করছেন, সেটাও একটা বড় বিষয়। এবং প্রস্তুতিটাও কিন্তু আমার কাছে মনে হয় যে বিরাট বড় একটা কিন্তু এখানে কিন্তু ভূমিকা রেখেছে। বিশেষ করে পাকিস্তানি সিরিজে যাওয়ার আগে যে আমাদের প্রস্তুতির ধরনটা যেমন ছিল, সেখানে প্রস্তুতিটাও ভালো হয়েছে। এমনকি ইন্ডিয়াতে যাওয়ার আগেও কিন্তু খেলোয়াড়রা কিন্তু দেশে যারা ছিলেন, তারা পাকিস্তান থেকে আসা মাত্রই কিন্তু তারা অনুশীলনে যোগ দিয়েছেন এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করেছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসও হয়েছে। তো এখন দরকার হচ্ছে মাঠে পারফরমেন্সের জন্য যে জিনিসটা দরকার, সেটা ধৈর্য সহকারে মাঠের টিকে থাকাটা, সেটাও ইতিমধ্যে আমাদের খেলোয়াড়রা রপ্ত করতে পেরেছে। আবারও একটু মিরপুরে চলে যেতে চাই, সেখানে নির্বাচকরা কথা বলছেন নারী দলকে নিয়ে, এবং হাবিবুল বাশার সুমনও আছেন। আমরা একটু সরাসরি চলে যেতে চাই মিরপুর স্টেডিয়ামে। পেসটা হেল্প করবো আমার ধারণা, এই কারণে আমরা 3টা পেসার নিয়েছি। জি, বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দেশে খেলা হয়। আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি, আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। জি, এটা পেছনে একটু 2-3 মাস আগে যদি ফলো করেন, অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলেছি, এখানটায় আমরা একটা ম্যাচ জিতিনি। দেন ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ খেলেছি সিলেটে, আমরা একটা ম্যাচ জিতিনি। এশিয়া কাপে আমরা 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছি, লাইক শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার সাথে হেরেছি। তো আমরা একটা উইনিং ফ্লো চাচ্ছিলাম, একটা জিনিস, এই জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমটাকেই মোটামুটি একটু ঘুরিয়ে ফিরে পাঠিয়েছি। প্লাস আমার কাছে মনে হয়েছে যে এখানে প্র্যাকটিস ক্যাম্প করার থেকে আননোন অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আর একটু বেটার হবে, এবং উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য, অপোনেন্ট যেই হোক। এইটা আমাদের পার্সপেক্টিভ ছিল। রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। বেসিক্যালি
কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ধরনের ব্যাটিং সে করে টি-20 সাথে আপাতত যাচ্ছে না। এই কারণে আমরা একটু চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার, তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারেও একটা ভালো সাপোর্ট দিতে পারবে। আপনি বললেন যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে আমরা ভালো করিনি, এর আগে দেখা গেছে গত বছর আপনার পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে খুবই ভালো খেলেছিলেন, যে জায়গাটা থেকে নারী ক্রিকেট নিয়ে আলাদা একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল, কিন্তু লাস্ট কিছুদিন ধরে সেই জায়গাটা আসলে ভাটা পড়েছে। কি কারণে মনে হয় যে এক্সপেকটেশনস যখন বাড়ে তখনই দলের পারফরমেন্সটা কমতে থাকে, কি কারণে? এটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের ব্যাপার না, আপনি দেখতে হবে কার সাথে খেলছি। আমরা পাকিস্তানের সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে আমরা টাই করেছি ওয়ানডে সিরিজ। তো আর তারপরে আমরা খেললাম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে। এখানটায় আমাদের সাথে আমার মনে হয় সবাই এখানে অবগত আছেন যে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইংল্যান্ড একটু ডিফারেন্ট লেভেলে ক্রিকেট খেলে, আমরা ওই লেভেলে এখন রিচ করতে পারিনি, উইচ ইজ ভেরি ট্রু। এটা আমাদের সবাই মেনে নিতে হবে, বাস্তবতাটা এইটাই। তো সেই কারণেই সেই প্রেক্ষাপট থেকে বলাটা ব্যাপারটা। আমরা শুনছিলাম নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন কথা বলছিলেন এবং হাবিল বাশার সুমনও ছিলেন তার পাশে। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে আজকে মিরপুর স্টেডিয়ামে। আগামী মাসে আরব আমিরাতে যে টুর্নামেন্ট শুরু হবে। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে মেহরাব হোসেন ওপি। আমরা ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে কথা বলছিলাম, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর বাকি কথা আরও বলবো মেহরাব হোসেন ওপির সঙ্গে। আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা কথা বলছিলাম ভারতের চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত বাংলাদেশ সেই বিষয়ে। কাল থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চেন্নাইয়ে শুরু হবে এই ম্যাচ। আমাদের সঙ্গে আছেন মেহরাব হোসেন ওপি। আমরা বিরতির আগে বাংলাদেশ দলকে নিয়ে অনেক কথা বলছিলাম। কালকে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং তিনি বলছিলেন যে ভারতকে সবাই হারাতে চায়, সবাই ভারতকে হারাতে পেরে তৃপ্ত হতে চায় এবং বাংলাদেশের সম্পর্কে তিনি খোঁচা দিয়েই বলেছেন যে অনেক কথাই হচ্ছে, বাংলাদেশ হারাতে চায় ভারতকে, সেসব বিষয়ে ইঙ্গিত করে বলেছেন যে বাংলাদেশ মজা নিচ্ছে, নিক, মাঠের খেলায় দেখা যাবে। মানে আপনার কি মনে হয় যে বাংলাদেশ ভারত, আমরা বলছিলাম যে ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে মাঠে এবং মাঠের বাইরে, টেস্টেও কি সেটা ফিরে আসতে পারে যদি বাংলাদেশ এবার দারুণ কিছু করে দেখায়? ফিরে আসবে ঠিক না, ফিরে এসেছে অলরেডি, আমি এটাই বলবো। কারণ এই কারণেই বলছি, রোহিত শর্মার মতো অধিনায়ক যদি বাংলাদেশকে নিয়ে একটু হয়তো ইঙ্গিত দিয়ে যদি প্রেস মিটে যদি কথাটা বলতে পারেন, তার মানেই তারা বাংলাদেশকে গণনা করেই খেলতে নামছে। তো এটা দ্যাটস ফর শিওর। তো বাংলাদেশ কিন্তু এখন সম্প্রতি সময়ে যে ধরনের ক্রিকেট খেলছে, তো সেই ধরনের ক্রিকেট তারা কিন্তু মাথায় রেখেই কিন্তু বাংলাদেশের বিপক্ষে কিন্তু শক্তিশালী দল নিয়ে নামবে। তো এটার জন্য তারা প্রস্তুত, পক্ষান্তরে বাংলাদেশও কিন্তু প্রস্তুত চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। এবং বাংলাদেশের জন্য হ্যাঁ, বাড়তি একটা প্রাপ্তি হতে পারে যদি আমরা এই টেস্ট ম্যাচে ভালো কিছু করতে পারি বা একটা জয়লাভ করতে পারি, একটা বিরাট বড় একটা ডিফারেন্স তৈরি করে দিতে পারে। কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরা প্রস্তুত। আমরা জানি যে ভারতীয় দলে কী ধরনের ব্যাটসম্যান আছে, কী ধরনের বোলার আছে, আমরা সবই জানি। তো আমাদের প্ল্যানে থেকে যদি ভালো ক্রিকেটটা খেলতে পারি, অ্যাটলিস্ট এই টেস্ট ম্যাচে ধৈর্য সহকারে ব্যাটিং করাটা মুখ্য একটা কারণ হয়ে দাঁড়াবে। এবং বোলারদের জন্য চ্যালেঞ্জটা হবে, যেহেতু এসজি বলে খেলা, এবং এসজি বলে আমরা জানি যে স্পিন বল যত পুরনো হয়, পেস বোলারদের ক্ষেত্রে একটু বাড়তি একটা সুইং পেতে পারে, রিভার্স সুইং হতে পারে। কিন্তু সেখান থেকে আমার কাছে মনে হয় যে স্পিনারদের, যেহেতু এসজি বলে সিমটা একটু শক্ত এবং উপরের দিকে থাকে, সেখানে টার্ন এবং বাউন্সের একটা সম্ভাবনাময় থাকে। তো সেদিকে আমার কাছে মনে হয় ভারতীয় বোলাররা এখান থেকে কিছুটা এগিয়ে থাকবেন। আর বাংলাদেশের স্পিনাররা আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান বা তাইজুল ইসলাম, মেহেদি মিরাজ, আমাদের বোলাররা স্পিন করাতে পারেন, বাট টপ স্পিন, যেটা টার্ন অ্যান্ড বাউন্স, সেটা করাতে পারেন না, বিকজ অফ আমাদের বোলারদের হাইটটা সেরকম হাইটটা নয়। তো সেদিক থেকে আমরা হয়তো একটু পিছিয়ে থাকবো। কিন্তু ওভারঅল স্পিন ডিপার্টমেন্ট যদি শক্তির দিক থেকে বলি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ভারতের স্পিন সমানভাবেই আমি রাখতে চাই। কিন্তু বাট তাদের একটা বাড়তি একটা সুবিধা আছে, তাদের খেলোয়াড়রা আমাদের খেলোয়াড় থেকে হাইটে একটু বেশি থাকার কারণে হয়তো একটু তারা বাউন্সটা একটু বেশি আদায় করে নিতে পারবেন উইকেট থেকে। পুরো সিরিজে কিংবা এই চেন্নাই টেস্টে যদি বলি, প্রথমে পুরো সিরিজের আগে চেন্নাইয়ে কারা ব্যবধান গড়ে দিতে পারবে? স্পিনাররাই মনে করছেন, নাকি ব্যাটাররা, নাকি পেস বোলারদেরও কোনো ভূমিকা থাকবে? পেস বোলারদের আমার কাছে মনে হয় যে ভূমিকাটা যেটা থাকতে পারে, হয়তো প্রথম 10 ওভার একটা ভূমিকা থাকতে পারে, কিন্তু পরের দিকে আমার কাছে মনে হয় যে টোটাল খেলাটা স্পিন নির্ভর হয়ে যাবে এবং ব্যাটারদের সেখানে ধৈর্য সহকারে ব্যাট করতে হবে। এবং প্রথম দিন থেকে যদি উইকেটে যদি
টার্ন ধরা শুরু করে তাহলে আমার কাছে মনে হয় যে দুই দলের জন্য একটা বিপদ সংকেত, কারণ দুই দলেই কিন্তু আমার কাছে মনে হয় যে বিশ্বমানের কিন্তু তিনটি স্পিনার করে আছেন। তাহলে তো খেলা 5 দিনে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। 5 দিনে যাওয়াটা এটা আমার ব্যক্তিগত মতামত। এই টেস্ট ম্যাচটা 5 দিন নাও যেতে পারে, মোস্ট প্রবাবলি 3.5 ডেজ বা 4 ডেজের ভিতরে হয়তো আমার কাছে মনে হয় যে রেজাল্ট এসে পড়তে পারে। মানে সেটা কি টার্নের জন্য, স্পিনের জন্য? স্পিন টার্নের জন্য আমার কাছে মনে হয় যে রেজাল্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের 11টা কেমন হওয়া উচিত কালকের ম্যাচে? প্রথম 7 জন ব্যাটসম্যানের মধ্যে আমার কাছে মনে হয় যে সাদমান এবং জাকির যেহেতু দুজনই ভালো ওপেনিং করছেন, নাম্বার 3 অফকোর্স মমিনুল হক, নাম্বার 4 শান্ত, 5 মুশফিক, 6 সাকিব আল হাসান, 7 মিরাজ, লিটন দাস, লিটন দাস, মেরাজ, এবং আমার কাছে মনে হয় যেহেতু 3টা পেস বোলার এই উইকেটে, যদি তাদের ব্যাটিং লাইন আপের কথা চিন্তা করি, ভারতীয় ব্যাটারদের কিন্তু আপনার 2টি ব্যাটসম্যান আছে যারা কিনা আপনার লেফট হ্যান্ডেড, জাসওয়াল এবং ঋষভ পান্ট, এরা দুজন লেফট হ্যান্ড, আর বাদ বাকি সব ব্যাটসম্যান কিন্তু রাইট হ্যান্ড। তো অফ স্পিনার আমার কাছে মনে হয় যে একটা বাড়তি অফ স্পিনার থেকে আমরা যদি লেফট আর্ম একটা স্পিনার বেশি নিয়ে খেলি, যদি তাইজুলকে নিয়ে খেলি, যদি 2টি পেস বোলার, ডিপেন্ড করে উইকেটের উপরে, উইকেটে ঘাস থাকে কেমন, যদি ঘাস থাকে আমার কাছে মনে হয় 3টি পেস বোলার নিয়ে খেলানো উচিত, যদি ঘাস কম থাকে আমার কাছে মনে হয় 2টি পেস বোলার নিয়ে খেললে আমার কাছে মনে হয় 3টা স্পিনার যদি আমরা নিয়ে খেলতে পারি টিম ভালো কম্বিনেশন। মানে যেহেতু আমরা পুরো কথাটাই বলছিলেন যে স্পিন নির্ভর হতে পারে, ভারত তো স্কোয়াডটা স্পিন, সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে 3 জন স্পিনারই প্রয়োজন বাংলাদেশের? অফকোর্স আমার কাছে মনে হয়, কারণ তাদের যদি আপনি টিম লাইন আপের প্যাটার্নটা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন, যেহেতু তাদের স্পিনারের সংখ্যা বেশি রেখেছে এবং পেস বোলারের সংখ্যা মাত্র 16 জনের মধ্যে মাত্র 3টি পেস বোলার, তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে এখানেই কিন্তু বোঝা যায় যে তারা স্পিন নির্ভর উইকেটও, যেহেতু তাদের হোম গ্রাউন্ডে খেলা, তারা এই সুযোগটা তারা নিবে। তো সেদিক থেকে স্পিন নির্ভর তারা দল গঠন করেছে এবং তাদের স্পিন শক্তিটা দিয়েই তারা বাংলাদেশি। তাইজুল খেললে 9 জন হলো, আর 2 জন যে পেস বোলার, যদি তাইজুল খেলেন সেক্ষেত্রে 2 জন পেস বোলার বেছে নেওয়াটা কি কঠিন হবে? কে হবে আপনার পছন্দে? আমার এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে নাহিদ রানা এক্স ফ্যাক্টর কারণ হয়ে দাঁড়িয়েছে তার পেসের কারণে, স্পিডের কারণে। অফকোর্স তিনি আমার কাছে মনে হয় যে একাদশে থাকার যোগ্য এবং একাদশে রাখা উচিত, তার এক্স ফ্যাক্টর যেহেতু গতিটার জন্য। অ্যান্ড তাসকিন অ্যান্ড হাসান মাহমুদ, এই দুজনের ভিতরে আমার কাছে মনে হয় গতিটা যদি আমি বাদ দিই, যদি সুইংয়ের উপর ডিপেন্ড করি, তাহলে আমার কাছে মনে হয় হাসান মাহমুদই এগিয়ে আসবে। মানে তাসকিন অথবা হাসান মাহমুদ, তার থেকে আপনি হাসান মাহমুদকে এগিয়ে রাখছেন। আর যদি তাইজুল না খেলে সেক্ষেত্রে দুইজনই খেলবেন, তাসকিন এবং হাসান মাহমুদ এবং নাহিদ রানা, 3 জন। মানে এই 11 আপনার হিসাবে এটা একদমই ক্লিয়ার 11। এবং বাংলাদেশের এই স্কোয়াড কিংবা এই দলটা তো আসলে পাকিস্তানেও খেলেছে, বাংলাদেশের টেস্ট দলটা কি এখন একটা পরিপূর্ণ কিনা? গতকাল হাতুরু সিংও কিন্তু একই কথা বলছিলেন যে সবচেয়ে ব্যালেন্স দল বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে এবং সবচেয়ে পরিপূর্ণ দল তিনি বলছিলেন রাউন্ডেড এই মুহূর্তে। কারণ আমাদের দলের যে কোনো দলেইটা যদি 2টা অলরাউন্ডার থাকে, যেমন আমাদের মিরাজ আছেন এখন, সাকিব আল হাসান আছেন এখন, তো আমাদের কিন্তু এক্সট্রা কোনো ব্যাটার নিতে হচ্ছে না, এক্সট্রা কোনো স্পিনার, জেনুইন স্পিনার নিতে হচ্ছে না। আমাদের দুজনই হলো খুবই জেনুইন ব্যাটার। সেদিক থেকে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ পরিপূর্ণ একটা দল, এবং এই দলটা ভালো করছে সম্প্রতি সময়, আমরা আরো ভালো দেখতে চাই এই দলের থেকে। ইন্ডিয়া সিরিজ নিয়ে কোনো প্রেডিকশন একদম এক কথায় শেষ করতে চাই যে কি হবে এই সিরিজে, টেস্ট সিরিজ স্পেশালি? টাফ হবে কিন্তু, বাট আমি আশাবাদী যে বাংলাদেশ এখান থেকে ভালো কিছু করবে এবং আমরা ম্যাচ জেতার মতো আমাদের একটা দল, এবং আমরা যদি ভালো আমাদের দিনে খেলতে পারি অবশ্যই জিতবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মেহরাব হোসেন অপি আমাদের স্টুডিওতে আসার জন্য। কঠিন সিরিজ, যেটা গতকালও হাতুরুর সঙ্গে বলছে যে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ, বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং কারেন্ট আইসিসি র্যাঙ্কিংয়ে কিন্তু 1 নম্বর দল, তাদের বিপক্ষে খেলাটা কিন্তু কঠিন এবং সেই কঠিন চ্যালেঞ্জটা নিতে চায় বাংলাদেশ, এবং মেহরাব হোসেন অপিও বলছেন যে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ নিয়ে জিততেও পারবে, সেটাও সম্ভব। দেখা যাক কি হয় এই টেস্টে। আমরা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।